হ্যাঁ করেছি। ওয়েট, আম্মু তোমার সাথে কথা বলতে চাইছেন। নাও কথা বলো। আন্টি এখনো জেগে আছেন? তুমি তো দিনে ফ্রি থাকো না, তাই আজ এখনও জেগে আছে তোমার সাথে কথা বলার জন্য। আচ্ছা দিন তাকে ফোনটা। ভিডিও কলে আসো। হুম। হানিয়া দেখে হঠাৎই রুমের মধ্যে ফোনের নেটওয়ার্ক কেমন আপ ডাউন করছে। তাই সে ভেবে হোটেলের গার্ডেন এরিয়াতে যাবে কথা বলার জন্য। যেই ভাবা সেই কাজ, দরজা লক করে হানিয়া এসে পড়ে হোটেলের গার্ডেনে। তারপর ভিডিও কলে কথা বলতে থাকে তার দুঃসময়ে ঢাল হয়ে আসা মানুষগুলোর সাথে। এই মানুষগুলো তাকে সাহায্য না করলে হানিয়ার স্বপ্ন পূরণের পথ চলাটা এতটা সহজ হতো না। দীর্ঘক্ষণ তাদের সকলের সাথে কথা বলে রুমে যাওয়ার জন্য হাঁটা দেয়, কিন্তু পেছনে ফিরে তার সম্মুখে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে দেখে তার পরাণ পাখি উড়ে যাওয়ার জোগাড়। লোকটি কি তাকে খুঁজে বের করে ফেললো? লোকটি হেলতে দুলতে হানিয়ার সামনে এসে উপস্থিত হয়। নিচের একটা হাত উঠিয়ে আলতো করে হানিয়ার গালে রাখে, কেমন ধরা গলায় বলে, তবে কি পাখিটি শেষমেশ আমার খাঁচার বন্ধুত্ব মেনে নিতে এলো? হানিয়া চোখ বড় বড় করে চাপিয়ানের দিকে তাকিয়ে আছে। এত সহজে ধরা পড়ে যাবে সে কল্পনাও করতে পারেনি। কোন প্রতিক্রিয়া দেখাতেই যেন সে ভুলে গিয়েছে। জাভিয়ান চোখ জোড়া বেয়ে অস্ত্র গড়িয়ে পড়ছে তা দেখে হানিয়া ভালোভাবেই দেখতে পারছে, কিন্তু কেন? ঘরে বউ রেখে প্রাক্তন বউকে দেখে তার কান্না করার কি আছে? হানিয়া জাভিয়ানের হাত নিচের গাল থেকে সরিয়ে দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। কথা বলার জন্য কোনো শব্দ আপাতত তার ভান্ডারে খুঁজে পাচ্ছে না। তাও আমতা আমতা করে জিজ্ঞাসা করে, কেমন আছেন মিস্টার তালুকদার? জাভিয়ান বোধহয় এই দূরত্ব পছন্দ হলো না। সে তড়াক করে হানিয়ার সামনে এসে এক হাত দিয়ে তার কোমর খপ করে ধরে তাকে একদম নিচের সাথে লাগিয়ে ফেলে। ধরা গলায় বলে, যতটা খারাপ পরিণতি দেখতে চেয়েছিলে বলে ছেড়ে গিয়েছিলে তার চেয়েও হাজার গুণ খারাপ আছি। ওপরওয়ালা সাক্ষী আছেন, আপনার বা আপনাদের কারোর কোনো ক্ষতি আমি হানিয়া চাইনি, নিজের অজান্তেও না। আপনাদের সকলের ভালো চেয়েছিলাম, তাই তো ছেড়ে গিয়েছিলাম। আমার কারণে আপনারা ভালো থাকতে পারছিলেন না, তাই ছেড়ে গিয়েছিলাম। ও ভালো করতে চেয়েছিলে বুঝি, কিন্তু হয়ে তো গেল উল্টোটা। তোমার শূন্যতা আমাদের কতটা ভোগাচ্ছে তা তুমি যদি জানতে মেয়ে। হানিয়া পুরনো কাসুন্দি ঘাটতে চায় না। গার্ডেনের আবছা আলোয় জাভিয়ান হানিয়া দুজন দুজনকে বেশ ভালোভাবে দেখতে পাচ্ছে। না চাওয়া সত্ত্বেও হানিয়ার চোখ চলে যায় জাভিয়ানের সিক্ত মুখটার দিকে। আগের থেকে অনেকটা শুকিয়ে গিয়েছে জাভিয়ান। চোখের নিচে ডার্ক সার্কেলস জানান দিচ্ছে তার নির্ঘুম রাত্রিগুলোর কথা। উস্কো খুস্কো চুলগুলো বলে দিচ্ছে তাদের কতটা অযত্ন করা হয়। এমন জাভিয়ানকে তো রেখে যায়নি সে। সে তো চোখ ধাঁধানো নজর কাড়া জাভিয়ানকে রেখে গিয়েছিল সোহার কাছে। এই জাভিয়ানকে একবার দেখলে শুধু দেখতেই মন চাইতো। কই সেই জাভিয়ান? সুহা কি এতটাই ব্যস্ত থাকে যে হানিয়ার প্রণয় পুরুষের খেয়াল রাখতে পারে না ঠিক মতো? এই লোকটা তো শুধু হানিয়ার প্রণয় পুরুষ না, সোহার স্বামীও। কথাটা মনে হতে বুকের ভেতরটা ঝুলে ওঠে। নিজেকে জাভিয়ানের বাহুডোর থেকে মুক্ত করার জন্য হানিয়া তার হাত দুটো ব্যবহার করে। ধাক্কা দিতে দিতে বলে, সরুন মিস্টার তালুকদার, আপনার স্ত্রী আমাদের এভাবে দেখলে খারাপ ভাববে। নারী যতই খারাপ হোক না কেন, নিজের স্বামীকে অন্য নারীর সাথে কল্পনাও করতে পারে না। তাহলে তুমি কিভাবে আমায় অন্যের হাতে ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছিলে? অন্যের হওয়ার সিদ্ধান্তটা আপনার ছিল, আর আমি পালিয়ে যাইনি, আপনাদের মুক্তি দিয়ে গিয়েছিলাম। হানিয়ার কথার পরিপ্রেক্ষিতে জাভিয়ান বলার মতো কোনো উত্তর পায় না। হানিয়া ডিভোর্সের কথা বলেও বিয়ের কথাটা তো সে নিচেই বলছিল। শুরুর থেকে নিচের করা ভুলগুলোর জন্য আজ তাদের মধ্যে এতটা দূরত্ব, এত এত কমপ্লিকেশনস। জাভিয়ান ড্রিঙ্কস করা বর্তমানে, সকালে ছোটখাটো অ্যাক্সিডেন্টের কারণে শরীরটাও বেশ দুর্বল। হানিয়া এবার নিচের শরীরের সব শক্তি কাছে লাগিয়ে জাভিয়ানের থেকে নিচেকে ছাড়িয়ে নেয়। দৃঢ় এবং কঠোর গলায় বলে, আমরা একে অপরের জন্য নই, তাই আলাদা হতে হয়েছে। যে আপনার জন্য, আপনি যার জন্য তৈরি তার কাছে আছেন। অতীতকে টেনে নিজের সুন্দর বর্তমান আর ভবিষ্যৎ নষ্ট করবেন না। যে আছে তার কদর করুন। আগেও বলেছি, আজ আবারও বলছি, সময় গেলে সাধন হবে না।
কথাটা বলে হানিয়া গটগট করে চলে আসতে নাই, কিন্তু তখনই ভারী কিছু পড়ে যাওয়ার আওয়াজে থমকে যায়। কৌতূহলবশত পেছনে ফিরে তাকালে তার অন্তরাত্মায় কেঁপে ওঠে। জাবিয়ান এই মাটিতে পড়ে কাতরাচ্ছে, দুর্বল কণ্ঠে কিছু একটা বলছে আর হাত দিয়ে ইশারা করছে। এমন কিছু দেখেও বুঝে হানিয়া ইগনোর করে চলে যেতে পারে? কোশমিন কালেও না। হানিয়া দৌড়ে জাবিয়ানের কাছে চলে আসে। জাবিয়ানের পাশে বসে মাথাটা নিচের কোলে তুলে নিয়ে অস্থির হয়ে ডাকতে ডাকতে বলে, এই, আপনার কি হলো? দাঁড়ানো থেকে পড়ে গেলেন কিভাবে? কোথায় খারাপ লাগছে আমায় বলুন। এই জাভিয়ান। অর্ধ অচেতন জাবিয়ান হানিয়ার সব কথাই শুনেছে। নিচের দুর্বল হাতটা দিয়ে হানিয়ার একটা হাত চেপে ধরে নিচের বুকের বাম পাশে নিয়ে এসে রাখে। তারপর ক্ষীণ কণ্ঠে বলে, এখানে কষ্ট হচ্ছে বউ, ভীষণ কষ্ট হচ্ছে। তুমি হিনা, আমি মরে যাচ্ছি। এত কষ্ট না দিয়ে প্লিজ মেরে ফেলো আমায়। জাবিয়ানের এমন কথা শুনে হানিয়া নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, হাউমাউ করে কেঁদে দেয়। জাবিয়ানের বুকে হাত দিয়ে মালিশ করতে করতে বলে, এখন কেন আপনি এমন পাগলামি করছেন? আপনি আমার না জাভিয়ান, আপনি সোহার। আমি আপনার জন্য নিষিদ্ধ। তুমি একমাত্র আমার জন্য হালাল। আমার জীবনে তুমি ব্যতীত আর কেউ। কি হয়েছে ম্যাম? আপনি এভাবে কাঁদছেন কেন? জাবিয়ান তার পুরো কথা শেষ করতে পারে না। একটা পুরুষালী কণ্ঠ তার কথায় ব্যাঘাত ঘটিয়ে উপরিক্ত প্রশ্নটি করে। হানিয়া যেন এই দুঃসময়ে আশার আলো দেখতে পায়। লোকটি পেছন থেকে সামনে আসলে দেখতে পায় হোটেলের ম্যানেজার। লোকটি জাবিয়ানকে এইভাবে দুর্বল হয়ে নিচে পড়তে থাকতে দেখে ভীষণ অবাক হয়ে যায়। হানিয়া তড়িঘড়ি করে ম্যানেজারকে বলে, আপনি প্লিজ আমায় একটু সাহায্য করতে পারবেন? ওনার ওয়াইফকে একটু ডেকে দিবেন। কিন্তু ম্যাম, স্যার তো একা চেক ইন করেছে। ওনার সাথে আরেকজন ছেলে ছিল অবশ্য, কিন্তু সে স্যারকে হোটেলে ড্রপ করে চলে গিয়েছে। হানিয়া যেন মাঝ সমুদ্রে পড়ে, চোখে মুখে অন্ধকার দেখছে। এই অসুস্থ জাবিয়ানকে নিয়ে কোথায় যাবে সে বুঝে উঠতে পারছে না। হানিয়া খেয়াল করে সে 5 বছর আগের মতো জাবিয়ানকে নিয়ে অস্থির হয়ে পড়েছে। জাবিয়ানের অসুস্থতা তাকে ভীষণ পীড়া দিচ্ছে, এতটাই পীড়াদায়ক যে সে দিশেহারা হয়ে একটা সন্ধান খুঁজছে জাবিয়ানকে সুস্থ করে তোলার জন্য। ম্যানেজার লোকটা হানিয়াকে প্রশ্ন করে, ম্যাম, স্যারে কি হয়েছে? ওনাকে দেখেন তো অসুস্থ লাগছে। হানিয়া অস্থির হয়ে বলে, জি, উনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে। আপনি একটু হেল্প করুন না আমায়, ওনাকে ওনার রুম পর্যন্ত নিয়ে আসতে প্লিজ। অবশ্যই ম্যাম। কথাটা বলে ম্যানেজার লোকটি নিচেও জাবিয়ানের পাশে বসে পড়ে তাকে নিচে থেকে তোলার জন্য। জাবিয়ান আগে থেকে শুকিয়ে গেল, হানিয়ার একার পক্ষে সম্ভব নয় জাবিয়ানকে মাটি থেকে তুলে রুম পর্যন্ত নিয়ে যাওয়া। হানিয়া ম্যানেজার আর হোটেলের একজন স্টাফের সহায়তায় জাবিয়ানকে তার রুম পর্যন্ত নিয়ে আসে। হানিয়া ম্যানেজারকে বলে, আপনি একটু কষ্ট করে কোনো ডক্টরকে ম্যানেজ করে দিতে পারবেন? ওনার একটু আগে বুকে ব্যথা বলছিল। ডাক্তার আসলে আমার মনে হয় ভালো হতো। ম্যানেজার বিনয়ের সাথে বলে, রাত তো এখন অনেক বেজে গেছে, তাও আমি চেষ্টা করছি ম্যাম। ধন্যবাদ। স্টাফটি আর ম্যানেজার রুম থেকে বের হয়ে যায় ডাক্তারের খোঁজে। হানিয়া থেকে যায় জাবিয়ানের কাছে। সে সকালে অ্যাক্সিডেন্টের পর একটা স্যুপ খেয়ে ওষুধ নিয়েছিল জাবিয়ান, দুপুরেও খায়নি। রাশেদ শত জোর করার পরেও খাওয়াতে পারেনি, বলেছিল পরে খেয়ে নিবে, কিন্তু পরে আর খায়নি জাবিয়ান। সন্ধ্যের সময় হোটেলে আসে, তারপর অফিসে কিছু কাজ করতে করতে প্রায় 10টা বেজে যায়। তখনও খাবার না খেয়ে ড্রিঙ্কস করতে থাকে। বলতে গেলে আজ সারাদিন না খাওয়া সে, তাই হঠাৎ এতটাই দুর্বল হয়ে পড়েছে। হঠাৎই জাবিয়ান পেট হাত চেপে গড়গড় করে পেটের অখাদ্য যা ছিল বের করে দেয়। হানিয়া তার এমন কাছে হতভম্ব হয়ে যায়। আবারও পেট চেপে ধরে মাথাটা বেডের বাহিরে এনে ওয়াক ওয়াক করতে থাকে। পেটে কিছু না থাকায় দ্বিতীয়বারের সময় কিছুই বের হয় না। হানিয়া তার পিঠে হাত বুলিয়ে শান্ত করতে থাকে। জাবিয়ানের ওয়াক ওয়াক করা থেমে গেলে পানি খাইয়ে দেয়। তার মিনিট দুয়েক পরে ম্যানেজার একজন ডাক্তার নিয়ে আসে। ডাক্তার জাবিয়ানকে চেক আপ করে বলে, খাওয়া দাওয়ায় ভীষণ অনিয়মের জন্য আজ তার এই অবস্থা। তার অ্যাক্সিডেন্ট করেছে, ড্রিঙ্কসের গন্ধও পাচ্ছি। আপনি ওয়াইফ হয়ে একটু খেয়াল রাখবেন না আপনার স্বামীর প্রতি?
আমি মনে করছি তার এই অবস্থার জন্য আপনি 50% দায়ী। ডাক্তারের শেষের ভর্ৎসনায় হানিয়া থতমত খেয়ে যায়। হ্যাঁ, সে জাবিনের স্ত্রী, কিন্তু প্রাক্তন। বর্তমানে সে জাবিনের লাইফের কোথাও নেই। কথাটা বলার জন্য হানিয়া মুখ খুলবে তখনই ম্যানেজার বলে ওঠে, আপনার কোথাও একটু ভুল হচ্ছে ম্যাম। ম্যাম ওনার ওয়াইফ নন, ম্যামও আমাদের হোটেলে একজন গেস্ট। স্যার যখন অসুস্থ হয়ে পড়েন গার্ডেনে, তখন তিনিও সেখানে উপস্থিত ছিলেন। পরবর্তীতে তার কান্নার আওয়াজে আমি সেখানে গিয়ে স্যারকে অসুস্থ অবস্থায় পাই। মধ্যবয়স্ক ডাক্তারটি ভীষণ তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। সে হানিয়ার কান্নামাখা মুখ আর অস্থিরতা দেখেই বুঝে গিয়েছিলেন হানিয়া জাবিয়ানের স্ত্রী। ডাক্তার খাতায় জাবিয়ানের জন্য কিছু ওষুধ লিখতে লিখতে বলেন, উনি যদি ওনার ওয়াইফই না হন তাহলে ওনার অসুস্থতা এমনভাবে কাঁদছে কেন? আর ওনার চোখে মুখে এমন অস্থিরতাই বা কেন? একজন আননোন পার্সনের জন্য এমনভাবে কান্না আর অস্থিরতায় নিতান্তই মানবিকতাকে কয়েক ধাপ বেশি দেখানো হয়ে গেল না? ডাক্তারটির এমন প্রশ্নে ম্যানেজার এবার নিচেও থতমত খেয়ে যায়। সত্যিই তো, হানিয়া কেন একজন আননোন পার্সনের জন্য এত অস্থির হচ্ছে? হানিয়া ডাক্তারের প্রশ্নে ভীষণ বিব্রত বোধ করে। সে আমতা আমতা করে বলে, উনি আমার পূর্ব পরিচিত। হানিয়ার কথা শুনে ডাক্তারটির মুখে এক চিলেতে হাসি ফুটে আর ম্যানেজার মুখে দেখা যায় বিস্ময়। ওই লেখা শেষ হলে ডাক্তার কাগজটি হানিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলে, ঝগড়া, মান অভিমান দাম্পত্য জীবনে সবচেয়ে সুন্দর একটা বিষয়। মান অভিমান বা ঝগড়া না থাকলে দাম্পত্য জীবনে কেমন ফানসে লাগে, কিন্তু সেটা বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না। আপনাকে দেখে বুঝদার লাগছে, আশা করি আর খুলে বলা লাগবে না। কথাটা শেষ করে ডাক্তার উঠে দাঁড়ান। হানিয়া চুপ করে তার কথা শুনে যায়। ডাক্তার ফিস দেওয়ার সময় মনে পড়ে তার কাছে কোনো টাকা নেই। আবারও একবার বিব্রত অবস্থায় পড়ে। চোখ ঘুরিয়ে ফিরিয়ে কিভাবে ডাক্তারকে টাকা দেবে এর উপায় খুঁজতে থাকলে তখনই তার নজর যায় বেডসাইডের টেবিলের উপর পড়ে রাখা জাবিনের ওয়ালেটের উপর। কোনো ভাবাভাবি ছাড়াই সেটা তুলে নেয় নিচের হাতে। ওয়ালেটটা খুলে সর্বপ্রথম তার নজরে যায় ওয়ালেটের এক কোণে যত্ন রাখা নিজের ছবিটা দেখে ভীষণ এবং ভীষণ ভীষণ অবাক হয়ে যায়। পাশে একজনকে রেখে ওয়ালেটে আরেকজনকে নিয়ে ঘুরে জাবিয়ান। বিষয়টা অবাক করার মতোই। সে কোথায় জানি শুনেছিল একজন পুরুষের মনে রাজত্ব করার একটা চাক্ষুষ প্রমাণ হলো তার ওয়ালেটের এই ছোট্ট জায়গায় নিচের ছবি থাকা। তার মানে হানিয়াও জাবিয়ানের মনে রাজত্ব করে? হানিয়া নিজেকে নিচেই প্রশ্ন করে। ডাক্তারকে ফিস দিয়ে বিদায় করে হানিয়া। ম্যানেজারকে বলে দেয় ভাত বা স্যুপ পাঠিয়ে দিতে আর কাউকে দিয়ে ওষুধগুলো আনিয়ে দিতে। ম্যানেজার তার কথা মতো কাজগুলো করতে চলে যায়। হানিয়া এক মনে ভাবে নিচের রুমে চলে যাবে, কিন্তু অসুস্থ জাবিয়ানকে ছেড়ে যেতেও ভয় করছে। আর জাবিয়ানটাও তার হাতটা শক্ত করে চেপে ধরে আছে। অজ্ঞান হয়নি, কিন্তু জ্ঞানও নেই তেমন। অজ্ঞাত হানিয়া জাবিয়ানের পাশে বসে তার চুলে হাত বুলিয়ে দিতে থাকে। মিনিট 20 পর ম্যানেজার আর একজন স্টাফ ঔষধ আর খাবার নিয়ে আসে। হানিয়া তাদের ধন্যবাদ দিয়ে বিদায় করে। তারপর খাবারের প্লেটটা বেডসাইড টেবিলে রেখে জাবিয়ানকে শোয়া থেকে উঠিয়ে বেডের হার্ডবোর্ডের সাথে বালিশ দিয়ে আধো শোয়া করে বসায়। রাত অনেক হয়ে যাওয়ায় স্যুপ শেষ হয়ে গিয়েছিল, তাই ভাত, ডাল আর মাছের তরকারি দিয়ে পাঠিয়েছে ম্যানেজার। হানিয়া খাবার মাখিয়ে জাবিয়ানের মুখের সামনে ধরলে জাবিয়ান মুখ ঘুরিয়ে নেয়। তার এমন কাছে হানিয়ার ললাটে ভাঁজ পড়ে। পেটের থেকে মদ বের হয়ে গেলেও নেশার ভাবটা এখনো কিছুটা আছে। জাবিয়ান বিড়বিড়িয়ে কিছু একটা বলছে। হানিয়া তার মুখের কাছে কান নিয়ে গেলে শুনতে পায় জাবিয়ান বলছে, খাবো না তোমার হাতে, তুমি শুধু আমায় কষ্ট দাও, খাবো না। রাত প্রায় 12টা বাজতে চলল। এখন এমন নাটক কার ভালো লাগে? তার উপর সারাদিন বাহিরে ছিল, এখন একটু ঘুমাবে। তখনই দেখা হলো তার জীবনে হুটহাট করে চলে আসা এই ঝড়ের সাথে। এতক্ষণ ধৈর্য ধরে সবকিছু তদারকি করলেও এখন আর হানিয়া ধৈর্য ধরতে পারে না।
খাবারের প্লেটটা বিছানায় রেখে বাম হাত দিয়ে জাবিয়ানের গাল শক্ত করে চেপে ধরে ঠেসে খাবার ঢুকিয়ে দেয় তার মুখে। রাগে গজগজ করতে করতে বলে, আমিও আপনাকে খাওয়ানোর জন্য এখানে বসে থাকবো না সারা জীবন। একসময় ভালোবেসেছিলাম, সেটা টান এখনো আছে। তাই এই এত রাতে আলগা প্যারাগুলো নিচ্ছি। ঢং বাদ দিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ুন। সকালে ঘুম থেকে উঠে বাসায় গিয়ে আপনার মায়ের পছন্দ করা যোগ্য মেয়ের হাতে খেয়েন। হানিয়ার আগে এতটাই ঝরে গালটা চেপে ধরেছে, গালের মাংসে দাঁতে লেগে কেটে যাওয়ার অবস্থা। জাবিয়ান হানিয়ার এমন কাণ্ডে অবাক হয়ে যায়, ব্যথায় কোকিয়ে ওঠে বলে, হানি ব্যথা পাচ্ছি। পান আপনি ব্যথা। এক সময় আমাকে এর চেয়ে বেশি ব্যথা দিয়েছেন। বেশি কথা না বলে খাবার শেষ করুন, না হলে খবর খারাপ করে ছাড়বো আজ। হানিয়ার এমন রাগ দেখে জাবিয়ান সত্যিই ভয় পেয়ে যায়। চুপচাপ একের পর এক লোকমা মুখে নিতে থাকে। জাবিয়ান ভদ্রলোকের মতো খাচ্ছে দেখে হানিয়া তার হাত ছেড়ে দেয়। বেশি করে লেবু চিপকে একদম টক টক করে ফেলেছে ভাত হানিয়া। জাবিয়ান চিবানো ছাড়াই শুধু গিলছে গপাগপ। আমরা বাঙালি, ভাত ছাড়া কি আর চলে? পুরো একদিন পর পেট ভরে খেলো। খেয়েছিল, জাবিয়ানের জ্ঞানের শক্তি দুটোই ফিরে এসেছে। হানিয়া খাওয়া শেষ হলে হাত ধুয়ে ওষুধগুলো জাবিয়ানকে বের করে দেয়। জাবিয়ানের সব কাজ শেষ হলে হানিয়া বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, দরজা লক করে শুয়ে পড়ুন। কথাটা বলেই সে হাঁটা শুরু করে। জাবিয়ান তার যাওয়া দেখে একটা বাঁকা হাসি দেয়। আনমনে বলে, এত সহজে চলে যেতে দিব আমি তোমাকে? বিষয়টা কেমন দেখায় না? কথাটা বলে জাবিয়ান এক প্রকার লাফ দিয়ে বেড থেকে নেমে ধপাধপ পা ফেলে হানিয়ার কাছে যায়। হানিয়ার ডান হাত টেনে ধরে তাকে নিচের দিকে ঘুরিয়ে একটু ঝুঁকে হানিয়ার হাঁটুর পেছনে হাত দিয়ে ছট করে কাঁধে তুলে নেয়। ঘটনার আকস্মিকতায় হানিয়া স্তব্ধ হয়ে যায়। জাবিয়ান হানিয়াকে কাঁধে করে বেড পর্যন্ত নিয়ে আসে। তারপর ধপ করে হানিয়াকে বেডে ফেলে দেয়। বেডের ম্যাট্রেস যথেষ্ট নরম হওয়া সত্ত্বেও হুট করে ফেলে হানিয়া কোমরে কিছুটা ব্যথা পায়। এক হাত কোমরে দিয়ে ব্যথায় বলে ওঠে, আহ মা, কোমর গেল আমার। জাবিয়ান তার শার্টের বাটন খুলতে খুলতে বলে, মাত্র তো কোমর গেল, এরপরে তোমার নিজের উপর থেকে নিজের রাজত্ব চলে যাবে। সেখানে রাজত্ব করবে শুধু আমি, জাভিয়ান তালুকদার। কোমর ব্যথার মাঝেও জাবিয়ানের এমন কথা ঠিকই শ্রবণ করে হানিয়া। জাবিয়ানের তীক্ষ্ণ দৃষ্টি আর শার্ট খোলা দেখে হানিয়া একটা শুকনো ঠোক গিলে। তার অবচেতন মন প্রশ্ন করে ওঠে, খাইয়ে দাইয়ে সুস্থ করে কি নিজের পায়ে নিজে কুড়াল মারলাম? বিরতিহীনভাবে ফোনের রিংটোন বাজার শব্দে জাবিয়ানের ঘুমটা ভেঙে যায়। ঘুমের ঘোরে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। চোখ বন্ধ রেখে বিড়বিড় করে বলে, যে ফোন করেছিস আজ তার 14 গোষ্ঠী উদ্ধার করে তারপর দম নিব। আমার স্বাদের ঘুমটার সাথে তোর এমন মির্জাফরি মার্কা শত্রুতা একদম ছুটিয়ে দিব। কথাটা বিড়বিড়িয়ে হাতড়ে হাতড়ে ফোনটা খুঁজতে থাকে। বালিশের পাশে পায় ফোনটা। এক চোখে খোলা ফোনটা রিসিভ করে কানে ধরা আবার চোখ বন্ধ করে নেয়। ভয়াবহ এক ধমক দিয়ে বলে, এই কোন শালারে তুই? সাত সকালে ফোন দিয়ে আমার শান্তির ঘুমের মাথা খেলি কেন? ফোনের অপর পাশে থাকা রাশেদ এমন বিশাল সাইজের ধমক খেয়ে মুখ গোমরা করে ফেলে। বিবশ মুখে বলে, স্যার আমি আপনার শালা না, আপনি আমার শালা। জাভিয়ান ঘুমের ঘোরে ভ্রু কুচকে ফেলে। কান থেকে ফোনটা নামিয়ে নাম্বারটা দেখে। রাশেদের নাম্বার দেখে আবার কানে লাগিয়ে বলে, কি হয়েছে, এত সকালে ফোন দিয়েছো কেন? স্যার 11:30 এত সকাল হয়? একটু পর দুপুর হবে। 12টা আমাদের একটা মিটিং আছে, ভুলে গেছেন সেটার কথা? আমি আপনাকে হোটেল থেকে পিক করে আসছি। 11:30 বাজছে শুনে জাভিয়ান তড়াক করে শোয়া থেকে উঠে পড়ে। চোখ ঘুরিয়ে বিছানার দিকে তাকালে দেখতে পায় সে ব্যতীত আর কেউ নেই। হানিয়া, তার বউ কই? নাকি সে স্বপ্ন দেখেছিল কাল রাতে? কিন্তু এতটা জীবন্ত হয় স্বপ্ন? কাল হানিয়া তার কত যত্ন নিল, শেষে জাভিয়ানও তার প্রিয়তমাকে কতটা আদর দিল। এইসব কি জাভিয়ানের স্বপ্ন ছিল? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর জানা নেই জাভিয়ানের। ফোন কানে রেখে পুরো রুম খুঁজতে খুঁজতে বলে, রাখ তুই তোর মিটিং। এইদিকে আমার বউ আবার হারায় গেছে, আমি সেটা নিয়ে চিন্তায় মরছি। কথাটা বলে জাভিয়ান ফোনটা খট করে কেটে দিয়ে বিছানায় ছুঁড়ে মেরে ব্যালকনির দিকে যায়।
না ওয়াশরুম না বেলকনি, কোথাও নেই হানিয়া। এবার জাবিয়ান ভয় পেয়ে যায়। নিচ থেকে শার্ট তুলে গায়ে দিয়ে বাটনগুলো লাগাতে লাগাতেই রিসেপশনের দিকে দৌড় লাগায়। হাঁপাতে হাঁপাতে রিসেপশনিস্টের কাছে এসে জিজ্ঞাসা করে, হানিয়ার রুম নাম্বার কত? রিসেপশনে থাকা মেয়েটি জাবিয়ানের এমন কাছে থতমত খেয়ে ভ্যাবলার মতো জাবিয়ানের দিকে তাকিয়ে থাকে। মেয়েটি প্রশ্নের জবাব দিচ্ছে না দেখে জাবিয়ান মেজাজ খারাপ হয়ে যায়। ধমক দিয়ে বলে, আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে বলিনি, যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দিন। মেয়েটি জাবিয়ানের ধমক খেয়ে নিচের ধ্যানে ফিরে। মেয়েটি বলে, স্যার, এইভাবে একজন গেস্টের রুম নাম্বার আমি আপনাকে জানাতে পারবো না। এটা আমাদের হোটেলের রুলসের বহির্ভূত। আপনি যার খোঁজ করছেন সে যদি আমায় ফোন দিয়ে বলে রুম নাম্বারটা বলতে, তাহলে আমি বলতে পারি। না হলে দুঃখিত, আমি আপনার সাহায্য করতে পারলাম না। জাবিয়ানের মেজাজের পারুত্ব তরতর করে বেরিয়ে চলেছে। এই বান্দরের মতো একটা বউ তাকে যে আর কত নাচাবে আল্লাহ মালুম। জাবিয়ান বড় বড় নিঃশ্বাস ভেতরে নিয়ে বাহিরে ছাড়ে। রাগ কন্ট্রোল করার একটা ক্ষুদ্র প্রচেষ্টা তার। তারপর ভীষণ নরম গলায় বলে, দেখুন মিস, আমার ওয়াইফ রাগ করে বাড়ি ছেড়ে চলে এসেছে। ভীষণ অভিমানী সে। এখন আমি যদি সময়ের মধ্যে তার অভিমান না ভাঙাতে পারি তাহলে সে হয়তো দূরে কোথাও চলে যাবে আবারও। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আপনি প্লিজ তার রুম নাম্বারটা আমায় বলুন। জাবিয়ান এক প্রকার আকুতি করেই কথাগুলো বলে। রিসেপশনিস্টের মেয়েটিরও ভীষণ মায়া হয়, কিন্তু তার উচ্ছে হাত পা বাঁধা। মেয়েটি নিচেও আকুতি নিয়ে বলে, আমি বুঝতে পারছি স্যার, কিন্তু আমারও যে হাত পা বাঁধা। ম্যানেজার স্যার যদি জানতে পারেন আমি এমন একটা কাজ করেছি তাহলে আমাকে চাকরি থেকে বের করে দিবে। এবার জাবিয়ান আর নিচের রাগ আটকে রাখতে পারে না। সে চিৎকার করে বলে, ডাক তোর ম্যানেজারকে। উনি যদি পারমিশন দেয় তাহলে তো বলতে পারবি। মেয়েটি জাবিয়ানের এমন চিৎকার করে বলায় ভয় পেয়ে যায়। ম্যানেজারও দৌড়ে আসে জাবিয়ানের চিৎকার শুনে। এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন রিসেপশনিস্ট মেয়েটি তাকে সবটা খুলে বলে। ম্যানেজারও রুম নাম্বার জানতে অস্বীকার করলে জাবিয়ান তাদের নিচের পাওয়ারের ভয় দেখায়। বলে তাদের হোটেল বন্ধ করে দিবে। জাবিয়ানের হুমকি ধামকিতে ম্যানেজার রাজি হয়ে তাকে জানাতে। রিসেপশনিস্টের গেস্টের এন্ট্রি চেক করে দেখে হানিয়া নামের কয়েকজন আছে। এই কথা জানালে জাবিয়ান বলে, হানিয়া তালুকদার নামের কেউ আছে কিনা? রিসেপশনিস্ট লিস্টে চেক করে দেখে হানিয়া তালুকদার নেই, কিন্তু মির্জা নামের একজন ছিলেন, কিন্তু সে আজ সকালে চেক আউট করে নিয়েছেন। এই কথাটা সে জাবিয়ানকে জানায়। হানিয়া চেক আউট করে নিয়েছে শুনে জাবিয়ান আবারও ভেঙে পড়ে। মেয়েটাকে পেয়েও কি হারিয়ে ফেললো? এতক্ষণে রাশেদও এসে পড়েছে। সে পেছনে দাঁড়িয়ে অলরেডি সব শুনে ফেলেছে। তার কেন জানি জাবিয়ানের কথায় বিশ্বাস হচ্ছে না। সে জাবিয়ানের কাছে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে স্যার? এনিথিং রং? জাবিয়ান হতাশ হয়ে রিসেপশনিস্ট এরিয়ায় সোফায় ধপ করে বসে পড়ে। দু হাত দিয়ে মুখ চেপে ধরে কান্না আটকানোর চেষ্টা করে। রাশেদ জাবিয়ানের থেকে কোনো উত্তর না পেয়ে হোটেল ম্যানেজারকে জিজ্ঞাসা করে ঘটনা। এটা সেই গতকাল রাতের ম্যানেজার, যে গতকাল রাত থেকে আজ জাবিয়ানের জিজ্ঞাসাবাদ সবকিছু খুলে বলে। রাশেদ সবটা শুনে অবাক হয়ে যায়। এত সহজে খুঁজে পেয়ে আবার হারিয়েও ফেললো। ভাগ্য এবার একটু বেশি নির্দয় হয়ে পড়ছে না জাবিয়ানের প্রতি। রাশেদ ম্যানেজারের কাছে সিসিটিভি ফুটেজ দেখতে চায়। এই হানিয়া মির্জাই তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিটি কিনা তা নিশ্চিত হওয়ার জন্য। ম্যানেজার প্রথমে গাইগুই করলেও পরে দেখাতে সম্মতি দেয় ফুটেজে রাশেদ দেখতে পায় সকাল 8টার দিকে হানিয়া বেশ কয়েকজন মহিলা ও পুরুষের সাথে হোটেল থেকে বের হচ্ছে। সকলে খালি হাতে বের হলেও হানিয়ার হাতে একটা লাগেজ। বোঝাই যাচ্ছে এটা তার লাগেজ। পরবর্তীতে সকাল দুটো টিমে ভাগ হয়ে দুটো মিনি ভ্যানে চড়ে নিজেদের গন্তব্যে রওনা হয়। এই বিষয়টা রাশেদকে ভীষণ অবাক করে। হানিয়ার সাথে বাকিদের সে চিনতে পারে না। সে অবশ্য তাদের ফ্যামিলির কাউকেই চিনে না তেমন। হানিয়ার সাথে থাকা মানুষগুলো জাবিয়ানেরও চেনে নাকি বিষয়টা জানতে সে ল্যাপটপের সিসিটিভি ফুটেজ নিয়ে জাবিয়ানকে দেখায়। রাশেদ জাবিয়ানের দিকে ল্যাপটপটা দিয়ে বলে, দেখেন তো স্যার, ম্যামের পাশে থাকা
লোকেদের চেনেন নাকি আপনি? জাবিয়ান পুরোটা ফুটেজ দেখে ভালো করে পরবর্তীতে জানায় সে এদের মধ্যে কাউকেই চেনে না। তাহলে এরা কারা? বিষয়টা জানতে তারা আবার ম্যানেজারকে ধরে। পরবর্তীতে ম্যানেজার যা জানায় তা শুনে তাদের দুজনের হুঁশ উড়েই যায়। সময় এখন বিকেল 5টা। মিটিং শেষ, নিজের চেয়ারে গা এলিয়ে দেয় জাবিয়ান। ক্লান্ত লাগছে ভীষণ। এই ক্লান্ত সেই নিষ্ঠুর রমণী দূর করতে পারবে একমাত্র। চোখ বন্ধ করে মনে মনে সে রমণীকে নিয়ে ভাবতে থাকে নানান কথা। ভাবতে ভাবতে হঠাৎই তার বন্ধ চোখের পাতায় ভেসে ওঠে কাল রাতে তার নিচের করা পাগলামিগুলোর কথা। হানিয়াকে অনেকটা আপন করে নিতে গিয়েও ফিরতে হয়েছিল মাঝপথেই। কেন? তাহলে যে জানতে হবে কি হয়েছিল কাল রাতে, গতকাল রাতে। জাবিয়ান তার শার্ট খুলে ছুঁড়ে দূরে ফেলে দেয় কোথাও। হানিয়া জাবিয়ানের এমন কাণ্ডে ভয় পেয়ে যায়। সে শোয়া থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করলে জাবিয়ান লাফ দিয়ে বেডে এসে তাকে নিচের 4 হাত পায়ের মাঝে বন্দি করে নেয়। হানিয়ার অন্তরাত্মা কেঁপে ওঠে। সে সাহস করে নিচের কাঁপতে থাকা হাত জোড়া দিয়ে জাবিয়ানকে দূরে সরিয়ে দিতে চায়, কিন্তু জাবিয়ান এবারও তার পরিকল্পনায় পানি ঢেলে দেয়। জাবিয়ান হানিয়ার 2 হাতের আঙুলের মাঝে নিচের আঙুলগুলো ডুবিয়ে দিয়ে বেডের সাথে চেপে ধরে হানিয়ার হাত। হানিয়ার শরীর এবার অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে। জাবিয়ান নিচের মুখটা একদম হানিয়ার মুখের কাছে নিয়ে আসে। গভীর চোখ দিয়ে হানিয়ার মুখটা পুরোটা স্ক্যান করে কয়েকবার। হানিয়া জাবিয়ানের এমন দৃষ্টি দেখে অস্বস্তিতে পড়ে যায়। জাবিয়ান তার মুখ আরো এগিয়ে নিয়ে এসে হানিয়ার ললাটে গভীরভাবে নিচের পুরুষালী ওষ্ঠ স্পর্শ দেয়। অদ্ভুতভাবে হানিয়ার সব কাঁপাকাঁপি ভয় দূর হয়ে যায়। একদম নদীর পানির মতো শান্ত হয়ে যায় সে। জাবিয়ান আগে থেকে অবগত কিভাবে তার রমণীকে শান্ত করতে হয়। হানিয়ার এই শান্ত ভাব জাবিয়ানকে যেন আরো উৎসাহিত করে তুলে তাকে ভালোবাসতে, তাকে গভীর ভালোবাসায় ডুবিয়ে দিতে। মিনিট খানেকের মতো হানিয়ার ললাটে ওষ্ঠ স্পর্শ দিয়ে জাবিয়ান এবার নেমে আসে তার চোখে। সেখানেও সময় নিয়ে আদর দেয়। পরপর কপল থুতুনি বলতে গেলে হানিয়ার পুরো মুখে আদর দিতে থাকে। ক্রমেই হানিয়া নিঃশ্বাস ভারী হতে শুরু করে। জাবিয়ানের ইচ্ছে হয়নি তা কিন্তু না, তার শরীরের শিরা উপশিরায় যেন হাজার ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। সবশেষে বাকি থাকে হানিয়ার ওষ্ঠ। জাবিয়ান হানিয়ার ঠোঁটের দিকে তাকিয়ে দেখে হানিয়ার দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে আছে। বিষয়টা তার ভালো লাগে না। আজ পর্যন্ত সে একটা কামড় দিতে পারল না, সেখানে তার জিনিসের উপর এমন অত্যাচার। জাবিয়ান হানিয়ার একটা হাত উন্মুক্ত করে হানিয়ার ঠোঁট স্পর্শ করে। বৃদ্ধাঙ্গুলি দিয়ে কয়েকবার স্লাইড করে ঠোঁটটা ছাড়িয়ে নেয় হানিয়ার দাঁত থেকে। অনেকটা ফিসফিসানির মতো করে বলে, আমার জিনিসে অন্য কারো হস্তক্ষেপ আমার কোনো কালেই পছন্দ ছিল না, এখনও নেই। কথাটা বলে সেকেন্ডের ব্যবধানে হানিয়ার ওষ্ঠ নিচের অধীনে নিয়ে নেয়। আকস্মিক এমন হয় হানিয়ার মুক্ত থাকা হাতটা নিয়ে খামছে ধরে জাবিয়ানের ঘাড়ের পেছনের চুলগুলো। কোনো তাড়াহুড়ো ছাড়াই বিনিময় হতে থাকে গভীর ভালোবাসা। এতগুলো বছর পর প্রিয়তমের এমন ভালোবাসাময় স্পর্শে হানিয়া কিছু সময়ের জন্য ভুলে যেতে থাকে তাদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। মন, মস্তিষ্ক আর শরীর শুধু এই একজনের স্পর্শ পাওয়ার জন্যই আকুল হয়ে ওঠে। জাবিয়ান আস্তে আস্তে নিচের অর্ধেক ভার ছেড়ে দেয় হানিয়ার উপর। সেকেন্ড পেরিয়ে মিনিট হয়ে যায়, সময় বইতে থাকে নিচের মতো, কিন্তু কেউ কাউকে মুক্ত করছে না বা করার তাগিদ দেখাচ্ছে না। দেখাবে কেন? তারা দুজনেই তো ভালোবাসার মানুষটির থেকে ভালোবাসা পাওয়ার জন্য মুখিয়ে আছে। জাবিয়ান ঘোরের মধ্যে হানিয়ার অপর হাতটা মুক্ত করে দিলে হানিয়া এবার জাবিয়ানের উন্মুক্ত পেট খামছে ধরে। হানিয়ার আঙুলের হালকা মাঝারি সাইজের নখ ডাবিয়ে দেয় একদম পিঠে, কিন্তু জাবিয়ান সেসবের দিকে নজর নেই, বরঞ্চ হানিয়ার বাঁধ ভেঙে দেয়। উন্মাদের মতো শুষে নিতে থাকে হানিয়ার ওষ্ঠসুধা। একসময় হানিয়ার শ্বাস ফুলে ওঠে, নিঃশ্বাস নিতে কষ্ট হতে থাকে, কিন্তু জাবিয়ান তো তখনও নিচের উন্মাদ হয়ে আছে। আদো আদো করে চোখ খোলে হানিয়া, দেখতে চায় প্রাণপ্রিয় পুরুষটির করা উন্মাদনা। মন ভরে দেখে নেয় তার প্রতি জাবিয়ানের উন্মাদনা। শ্বাস নিতে অস্বাভাবিক রকম কষ্ট হয়। এবার হানিয়া ছটফট করতে শুরু করে। জাবিয়ানের ঘাড়ের পেছনের চুলগুলো আরেকটু শক্ত করে চেপে ধরে
জাবিয়ানকে সরানোর চেষ্টা করে, কিন্তু এতে কাছের কাজ তো কিছুই হয় না, উল্টো আহত হতে হয় তাকে। নিজের কাছে ব্যাঘাত ঘটা এবং তার জিনিসে অযাচিত অত্যাচার হওয়ার কারণে জাবিয়ান এবার তার তীক্ষ্ণ ধারালো দাঁত দিয়ে কামড়ে ধরে হানিয়ার ঠোঁট। নিজের রাগের বহিঃপ্রকাশ ঘটাতে বল প্রয়োগ করে। যতক্ষণে নোনতা নোনতা অনুভব হয় মুখের মধ্যে, বুঝতে বাকি থাকে না ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেছে হানিয়ার। শুরুতে হানিয়া ব্যথায় ছটফট করলো, একসময় থেমে যায়। নিজের সবটা রাগ প্রকাশ করে হানিয়ার ঠোঁট থেকে দাঁত সরে জাবিয়ান।